আইতে নদী যাইতে খাল মোগো বাড়ি বরিশাল। না, আমার বাড়ি বরিশাল নয়, তবে যাদের বাড়ি বরিশাল কিংবা যারা বরিশালের সমর্থক তারা নাকি আজকাল অন্য যে দলগুলো আছে তাদের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছেন, তাদেরকে বলছেন মোগোর বাড়ি কিন্তু বরিশাল। কারণ এই যে ফরচুন বরিশাল সবার আগে ফাইনালে পৌঁছে গেল, রেইনিং ডিফেন্ডিং বিপিএল চ্যাম্পিয়ন, তারা যে ফাইনালে পৌঁছে গেল এখন তারা অপেক্ষায় আছে কে তাদের ফাইনালের সঙ্গী হবে। সেই খুলনা টাইগার্স নাকি চিটাগং কিংস, যাদের কিনা এই ফরচুন বরিশাল ফার্স্ট কোয়ালিফায়ারে হারিয়ে তারপরে ফাইনালে পা রেখেছিল। এই জিনিসটা নির্ধারিত হবে কিন্তু কালকে সেকেন্ড কোয়ালিফায়ার, এবং সেখানে মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস। আর সেই ম্যাচে যে জয়ী দল, সেই দলটা সঙ্গী হবে ফরচুন বরিশালের শিরোপা লড়াইয়ে। তাদের এগেনস্টেই শিরোপাটা ধরে রাখার মিশনে নামতে হবে ফরচুন বরিশালকে। সবাইকে স্বাগত বেলামা ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। বিপিএল উপলক্ষে ডিবিসির এই বিশেষ আয়োজনে আমরা কিন্তু প্রতিদিনই বিপিএলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের সাথে অতিথিরাও থাকেন। আপনাদের সাথে আজকে আমি আছি কনক মাহমুদ, আর আমাদের সাথে আজকে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তানজিব সারওয়ার। তানজিব সারওয়ার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকেও স্বাগত। আমরা আরেকজন অতিথি যিনি আমাদের ক্রিকেটের একজন এক্সপার্ট থাকেন, তিনিও কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যুক্ত হবেন আশা করছি। তবে বিপিএলের যে আলোচনা সেটা কিন্তু চালিয়ে যেতে হবে। আমি তানজিব স্যারের কাছে প্রথমে একটু জানতে চাচ্ছিলাম যে এইবারের বিপিএলটা কতটুকু ফলো করা হচ্ছে, কিংবা কোন দলটার প্রতি একটা সফট কর্নার রয়েছে, ভালো লাগা রয়েছে, কিংবা সমর্থন রয়েছে। আমার পছন্দেরটা হচ্ছে গিয়ে যে বরিশালের যে টিমটা, তামিম ভাইয়ের আমি ফ্যান। তার মানে কাজ আমি খেলা আমি অনেক পছন্দ করি, সো সেটা সাপোর্ট আমি করেছিলাম আর কি। এই তো সেই ফরচুন বরিশাল এখন ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন, এবং মানে কেমন মনে হচ্ছে, এবং সেই দলটা এত বড় বড় তারকা, তামিম ইকবাল শুধু নয়, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এবাদত হোসেন, আবার ইন্টারন্যাশনাল তারকাও আছেন। এমন একটা দল, মানে এই দলটা যদি ফাইনালে না উঠতো তাহলে নিশ্চয় অবাক হতেন নাকি? না, আসলে তারা ভালো করতেছে অনেক, মানে ভালো খেলা। আমি ক্রিকেট দেখা যায় যে কম দেখা হয় আমার, অনেস্টলি স্পিকিং। আমি ফুটবল, ব্যাডমিন্টন এগুলো নিয়েই ফোকাস ছিলাম ছোটোবেলায় আর কি। কিন্তু এবার আমার ভালো লাগতেছে যে তামিম ভাই গ্রুপটা অনেক ভালো এগিয়ে গেছে আর কি। এটাই আমরা যখন মানে ক্রিকেটের কথা বলি, আমরা সবাই তো লাইফে একবার না একবার ব্যাট হাতে ধরেছি, কিংবা বলও তো একবার আগ্রহের ক্ষেত্রে একবার তো বলও করেছি। আপনার শৈশবের কথা যদি বলি, কিংবা এখন পর্যন্ত ক্রিকেটের সাথে ধরেন যে খেলার সম্পর্কটা কেমন ছিল, আর যদি ক্রিকেটটা না হয় তাহলে অন্য কোনো স্পোর্টসের প্রতি আগ্রহটা রয়েছে কিনা? আমি আজকে থেকে প্রায় 15 বছর আগে, তারও কিছু আগে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হয়েছিলাম 2 বার আর কি। ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন কি আমাদের ন্যাশনাল লেভেলে? না না না, আমাদের ক্লাবে, ধানমনি ক্লাব। আচ্ছা আচ্ছা। সো ওইখানে দেন তার আগে ছবি এঁকে আমি ফার্স্ট হয়েছিলাম শিশু একাডেমি থেকে। এই তো আমার ওই দিকে খেলা। আবার ফুটবলে আমি ডিফেন্স খুব ভালো খেলতাম ওই আমাদের ক্লাবে আর কি, ওই ধানমনি ক্লাবে। এই তো ক্রিকেট খেলার ব্যাপারটা হচ্ছে কি, আমি লেফট হ্যান্ডেড, আমার বোলিং সবাই বলছে যে খুব ভালো হইতো আর কি। বাট আমি মানে হাত ঘুরে গেলে দেখা যায় আমার হাতটা একটু হয়ে যেত আর কি, মানে জিনিসটা হইতো না আর কি। মানে বোলিং করার তো একটা নিয়ম এই আর কি। তো মানে খেলা হয়েছে, ক্রিকেট খেলা হয়েছে, কিন্তু আমি হচ্ছে গিয়ে ক্রিকেটের কিপার হিসেবে খুব ভালো ছিলাম। কিপার হিসেবে খুব ভালো ছিলেন, কিন্তু ব্যাটিং খুব বাজে। আপনি আমাকে আউট করে দিবেন 1 মিনিটে। না, আমারও এরকম একবার যে ধরেন যে স্কুল লাইফে একবারই দাঁড়িয়েছিলাম ক্রিকেট ব্যাটটা হাতে নিয়ে, কিন্তু যখন দেখলাম আমাদের স্কুলের বেস্ট বোলার যিনি খুব জোরে বল করতেন, তিনি যখন দৌড়ে আসছেন এবং তিনি যখন বলটা করলেন, আমি কোনো মতে বল করার আগে ব্যাটটা ওখানে রেখে আমি দৌড়ে পালিয়েছিলাম। তারপরে আমার স্কুলের টিচাররা আমাকে কখনো ক্রিকেটের জন্য উনি কখনো আমাকে চিন্তা করেননি, তা না হয়ে গেল। সেই মানে ক্রিকেটটা করা হলো না, ব্যাডমিন্টনে দারুণ খেলেছেন, যেহেতু ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হয়েছেন ও ক্লাব লেভেলে খেলেছেন, সেখান থেকে সঙ্গীত জগতে এই পদার্পণটা কিভাবে হলো? অ্যাকচুয়ালি আরও একটা ট্যাগ ছিল। আমি স্কুল লাইফে আমি গভর্নমেন্ট লাইব্রেরি স্টুডেন্ট ছিলাম, তো আমি ওই সময় ক্যাডেট ছিলাম আর কি। সো ক্যাডেট ওইখানে আমি ট্রেনিং পেয়েছিলাম হচ্ছে গিয়ে দাঁড়িয়ে থাকার, যে কতক্ষণ তুমি দাঁড়ায় থাকতে পারবো, বুক ডাউন, পুশ আপ। দেন ওইখান থেকে যখন আমি ছায়ানটে ভর্তি হই, ওইখানে হচ্ছে বসার প্র্যাকটিস, কতক্ষণ বসে আওয়াজ করতে পারবেন। মানে ওইটা পুরো মানে একদম মানে কেউ আশাও করেনি যে আমি গান গাবো। আমি কিন্তু প্রথম যে অ্যালবাম মেঘমিলন, যে অ্যালবামটা ছিল গানটা, ওইটা রিলিজ করার পরে হচ্ছে গিয়ে আমি ছায়ানটে ভর্তি হই। আর ছায়ানটে আপনার
আই থিঙ্ক আপনি জানেন যে ওখানে ঘুরতে গেলে পরীক্ষা দিতে হয় গানের, নানা রকম রাগ থাকে, ঠুমরি থাকে, আলাপ থাকে, মানে নানা রকম তালে গান গাইতে হয়। তো ওই পরীক্ষাটা আমার কাছে খুব টাফ ছিল। ওইটা দেওয়ার পর আমার আমার যে গুরুজি রেজনুল লাবু স্যার, সে সবসময় বলতো যে সবাই গান শিখে অ্যালবাম বের করে, ও অ্যালবাম বের করে গান শিখতে আসছে আর কি, কেউ আশাও করে নাই। আমার ফ্যামিলি থেকে আমার আপু আম্মু, আপু তো আজকে বড় আপু আসছে এখানে, তারা কোনোদিনও আশা করে আমি গান গাবো। তো এইটা ভিতর থেকে গান লেখা, সুর করা, গাওয়া, এটা মানে অনেকে অবাক হয়ে গেছে। আমার যারা আশপাশে যে আমাদের ক্লোজ যারা আছে, ভাই ব্রাদার, আমার কাজিনস, মানে সবাই একটু অবাক যে আমি গান গেছি। অবশ্যই মানে দারুণ। অ্যালবাম বের করে মানুষ গান শিখে তারপরে অ্যালবাম বের করে, আর মানুষ অ্যালবাম বের করে তারপরে গান শেখে। আরও মজার জিনিস, একটা মানুষ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছেন, যার কিনা দারুণ একটা ক্যারিয়ার ছিল, সেটা ছেড়ে তিনি গানের জগতে এসে ঢুকেছেন, অনেক কিছু ট্রাই করেছেন লাইফে, অনেক চ্যালেঞ্জ নিয়েছেন। সেই চ্যালেঞ্জ তো আজকে সাফল্যের দিকে। আমরা তানজিব স্যারের কণ্ঠে একটা গান শুনবো, তারপরে বিরতিতে যাব। ওকে, আপনি বলেন কোনটা আপনি আপনার যেটা পছন্দ, আজকে আপনার জন্য ফ্লোর ওপেন। আপনার যেটা পছন্দ, আপনার সবচেয়ে বেস্ট কালেকশন গানগুলো শোনাবেন আজকে। ওকে শিওর। বৃষ্টি তো থেমেছে অনেক আগে, ভিজেছি আমি একাই, আসতো যদি বিভীষিকা, খুঁজেও পেতে নয় আমায়, মেঘ মিলনে চেরা করুণা, মন চায় তোমায় আজি রাতে, শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেরা করুণা, মন চায় তোমায় আজি রাতে, রাতে রাতে। দারুণ। এই মেঘমিলনে গানটা নিয়ে তো মানে বিরতিতে যাব, তারপরে এটা আগ্রহের ক্ষেত্রে প্রশ্ন। মেঘমিলনে যে গানটা, সেটা নিয়ে কিন্তু মানে তরুণ সমাজের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছিল, দেখা গেছে অনেকে শুনেছে। যখন দেখতেন মানুষের মধ্যে এই আগ্রহ, গানটা নিয়ে এত পছন্দ করেছে, তখন কেমন ভালো লাগা কাজ করে? মেঘমিলন এটা তো ব্যাক টু 2011 আর কি। তখন এই গানটা যখন করি, তো ওই যে অ্যালবামটা ছিল, ওই অ্যালবামের নাম ছিল অন্দরমহল। আমি ভাবছিলাম যে অন্দরমহল গানটা মনে হয় মানুষ পছন্দ করবে, বাট মেঘমিলন গানটা কেন যে পিক করছে। আর ওইটার মিউজিক, অ্যালবামের মিউজিক করেছিল অ্যাভয়েড রাফা, আমাদের রাফা ভাই, সে তো তারও খুব পছন্দ হয়েছিল। তো গানটা যখন করি, তো প্রথমে ফিমেল ভয়েসটা দিয়েছিল হচ্ছে গিয়ে মেঘলা নামের একটা ফ্রেন্ড আমার। পরে যখন গান আমি জি সিরিজে নিয়ে যাই, তো সাইন লাগবে আর কি, সাইন নেওয়ার জন্য তো সিঙ্গারকে লাগবে অবশ্যই কপিরাইটের জন্য। তো ওই সময় ও মিউজিক গান গাওয়া ছেড়ে দিছে। তখন আমি আমার বড় বোনের ফ্রেন্ড সোমা আপুকে আমি রিকোয়েস্ট করি যে আপনি গান আপু। সে রবীন্দ্রসঙ্গীত ভালো গায়, আর হচ্ছে গিয়ে সে হচ্ছে আমাদের ব্ল্যাক ব্যান্ডের যে বেসিস্ট মেরাজ ভাই, তার ওয়াইফ। তো তাকে আমি বলছি যে আপু একটু গানটা গান। তা আপু বলছে আমার কোনো ছবি অ্যালবামে দিতে পারবে না। তো আমার বাসা থেকে রাফা ভাইয়ের বাসা একটু দূরে আর কি, ধানমন্ডি 4 নম্বর। তখন আপুকে রিক্সায় যাইতে যেতে আমি গান প্র্যাকটিস করালাম যে এই গানটা আপনি গান। পরে সে যেহেতু ভোকাল দিল, তারপরে গানটা দেখলাম যে এত রেসপন্স ভালো, এত মানুষ পছন্দ করলো। মানে আমি প্রথমে, এটা সত্যি মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স আপনার জন্য, আশা করি, এবং আপনার আপুর জন্য। আমাদের একটা ব্রেক নিতে হচ্ছে, তারপর আরো গল্প শুনবো ক্রিকেটের এবং গানের। দর্শক আমাদের সাথেই থাকুন, কিছুক্ষণ পর আরেকজন অতিথি যুক্ত হচ্ছেন, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলমে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। আমাদের সাথে আগে থেকে স্টুডিওতে ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তানজিব সারোয়ার, আর তার সাথে যুক্ত হয়েছেন এখন সাবেক ক্রিকেটার, ক্রিকেট ভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ ভাই। ইশতিয়াক আহমেদ ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। যদিও বা আমরা খুব বেশি দূর আলোচনা আগাইনি, আপনার জন্যই হয়তো বা অপেক্ষা ছিল যে আপনি কখন যুক্ত হবেন, ক্রিকেটের আড্ডাটা একটু জমবে। সো সেই ক্রিকেট আড্ডাটাই শুরু করতে চাচ্ছি। কালকের যে ম্যাচটা ছিল আমাদের ফার্স্ট কোয়ালিফায়ার, সেই ম্যাচটা দিয়ে শুরু করতে যাচ্ছি। মানে ফরচুন বরিশাল 9 উইকেটে চিটাগং কিংসকে এতটা ইজিলি হারালো। দেখেন চিটাগং কিংস নামলো, তারা টস হেরে ব্যাটিংয়ে নামলো। মানে ফরচুন বরিশাল তাদের যে নর্মাল একটা
সিস্টেম রয়েছে, ওই প্রসেস অনুযায়ী খেললো। তারা টস জিতে ফিল্ডিংয়ে গেল, চিটাগং কিংসকে ব্যাটিংয়ে নামালো। শামীম হোসেন পাটোয়ারি দারুণ ব্যাটিং করলেন, 79 রান করলেন। পারভেজ ইমন 36 করলেন। এবং মজার ব্যাপার হচ্ছে কাইল মায়ার্স, তিনি 2 উইকেট নিয়েছেন 27 রানে। আর মোহাম্মদ আলী কালকে মাঠে নামলেন, কালকে মাঠে নেমেই কেল্লা ফতে। পাকিস্তানি রিক্রুট 149 রান করেছিল, 9 উইকেটে চিটাগং কিংস। আর ফরচুন বরিশাল সেটা 17 ওভার 2 বলেই টপকে গিয়েছে। তাওহিদ হৃদয় অনেক দিন পরে অ্যাট লাস্ট তিনি জ্বলে উঠলেন, 82 রান করেছেন। দাভিদ মালান তিনি 34 রান করেছিলেন। খালেদ আহমেদ একটা উইকেট নিয়েছেন। বিনুরা ফার্নান্দো আর আরাফাত সানি, যার বোলিং অ্যাকশন সাম্প্রতিক সময়ে কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে, তাকে পরীক্ষা দিতে হবে, তিনি কোনো উইকেট পাননি। আমি তো ইশতিয়াক ভাইকে জিজ্ঞেস করছিলাম, রেজাল্টটা একেবারে মানে এটাই তো আমরা আশা করি নাকি, মানে এই স্কোর কার্ডটাই তো আমরা আশা করবো নাকি? ধন্যবাদ কনক। ওয়েল, আমি বলবো না যে এটাই আশা করেছিলাম। আই থট মেবি এই খেলাটাতে ফরচুন বরিশাল জিতবে। এর আগের দিন আমি এখানে বলে গেছিলাম ফরচুন বরিশাল এবং চিটাগং কিংসের। আমি বলে আই থিঙ্ক ইউ টাস্ক মি যে না ফরচুন বরিশাল তো চলেই যাবে, কোনো ব্যাপারই না। আমি বলেছিলাম যে না, চিটাগং কিংস যখন এত দূর এসছে, এমনি এমনি আসে নাই, সুতরাং ইট উইল বি এ গুড ম্যাচ। এটাও আমি ভেবেছিলাম গুড ম্যাচ হবে, বাট এটা একটু বেশি একতরফা হয়ে গেল। বাট এই বেলায় মাই মানি ওয়াজ ইন ফরচুন বরিশাল, সেটাও এই জন্য যে পাওয়ার প্যাক সাইড, খুব অভিজ্ঞ চ্যাম্পিয়ন হওয়ার মতো দল বানিয়েছে এবং গেলবার চ্যাম্পিয়ন হচ্ছে, বেশিরভাগ প্লেয়ার্সদেরকে রিটেন করেছে। সো আই থট দ্যাট ইয়েস ফরচুন বরিশাল উইল উইন দিস ম্যাচ। বাট এটা যেটার থেকে আমার কাছে আমি একটু খুশি এই জন্য, শামীম পাটোয়ারি বাংলাদেশ টিমে আছে, জি ফ্যান্টাস্টিক ফর্মে, এই ম্যাচও ভালো খেলেছে। পারভেজ ইমন বাংলাদেশ টিমে আছে, পারভেজ ইমন কিন্তু এই লাস্ট কয়েকটা ম্যাচ ভালো খেলেছে। সো উই নিড দিস গাইজ টু প্লে। তহিদ হৃদয় এতদিন ফর্মে ছিল না, তহিদ হৃদয়ও কিন্তু ফর্মে এসছে, হি ইজ অলসো ইন দ্য বাংলাদেশ সাইড। সো আমি ওই নজরে এই বিপিএলটাকে অনেকখানি ফলো করছি। একমাত্র নাজমুল হোসেন শান্ত একমাত্র যে আছে, যে কিনা এখনো ফর্মে আসে নাই। সৌম্য সরকার হবে, হ্যাঁ সেটাই, সে আনফর্চুনেটলি আমার মনে কি ইনজুরির জন্য খেলছে না সম্ভবত। তবে তার বাজে পারফরমেন্সটা এর আগে তামিম ইকবালও বলেছেন, যে প্রেস কনফারেন্সেই বলেছেন যে তার বাজে পারফরমেন্স নয়, ভিন্ন কোনো কারণে নাজমুল শান্ত। এখন এইটাকে আসলে মেন্টাল ব্লকেডের কারণে কিনা, এই মেন্টাল ব্লকেডের কথাটাই তাওহিদ হৃদয় বলেছেন আর কি, রাইটার্স ব্লক একটা কথা, সেটা তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন, সেটা দিয়ে আমরা পরে আলোচনা করছি। বাট হ্যাঁ, এটা আসলেই আশাব্যঞ্জক এবং একই সাথে বেশি ওয়ান সাইডেড হয়ে গেছে অ্যাকচুয়ালি কালকের খেলাটা। এত অনায়াসে জিতবে। আচ্ছা, এটা যদি ওয়ান সাইডেড হয় তাহলে এলিমিনেটরটা কি ছিল, রংপুর আর খুলনা টাইগার্স? ওইটাও সারপ্রাইজিংলি, ওটাও আমি ফ্র্যাঙ্কলি আমি ভাবি নাই যে রংপুর 5টা পরপর হারার মতো টিম, 4টা হেরেছে, 2টা হারার পরে ভাবলাম যে না ঠিক আছে, ইটস গুড ফর রংপুর রাইডার্স, যে জায়গা মতো গিয়ে, মানে এখানে শিক্ষাটা হয়ে গেলে জায়গা মতো গিয়ে দেল প্লে অ্যান্ড দেল ট্রাই টু উইন। বাট সেটা হয়নি, তাদেরটাও ওয়ান সাইডেড ম্যাচ হয়েছিল। মানে আমরা আলোচনাটা শুরু করেছি ফরচুন বরিশাল ম্যাচ দিয়ে, হ্যাঁ ওইটা নিয়ে তো আলোচনা করব, কিন্তু গতকালকে আমাদের যিনি ছিলেন ডাক্তার আনোয়ার ইকবাল মিতু, তিনিও কিন্তু বলেছেন যে হুট করে আমি একটা চেনা ফরম্যাট ভেঙে ফেললাম, আমি খুশদিলকে পাচ্ছি না, তারপরও মানে ইফতেখারকে বসিয়ে রেখে আমি হঠাৎ করে 3 জন নতুন বিদেশি খেলিয়ে দিলাম। এটা কি আসলে সারপ্রাইজিং ছিল না রংপুর রাইডার্সের জন্য? কেন করলো ঠিক বুঝলাম না। জাস্ট বিকজ 3 জন প্লেয়ার অ্যাভেলেবল ছিল, জাস্ট বিকজ এত টাকা দিয়ে আনতে হবে, জাস্ট বিকজ এত টাকা দিয়ে এনে খেলাতে হবে, অথচ যে প্লেয়ার অলরেডি ইউজ টু দ্য কন্ডিশনস, অনেক জেতার পিছনে তার অনেক অবদান আছে, ফ্যান্টাস্টিক, যে অর্ডারে, এমন তো না যে ভালো খেলেনি, এমন তো না যে কমপ্লিটলি আউট অফ ফর্ম। তো এখানেই আমি খুব একটা বুঝতে পারলাম না যে রংপুর রাইডার্স অবভিয়াসলি ভেরি প্রফেশনাল সাইড, তারা এই ভুলটা খুশদিল শাহ না থাকাতে ইয়েস ব্যালেন্সের একটু তারতম্য হয়েছে, অ্যাবসলিউটলি, আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্যাট। তাই বলে ইফতেখারকে ড্রপ দিয়ে ওদেরকে খেলানো, এটা একটা বড় একটা ঝুঁকি ছিল। আমার মনে হয় যে তারা নিয়েছে বিকজ অফ দ্য বিগ নেমস। অবশ্যই বিগ নেমস ডাজ নট অলওয়েজ, মানে হুট করেই তারা একটা বুম করতে চেয়েছিল, যেটা ব্যাকফায়ার করেছে, অ্যাবসলিউটলি ব্যাকফায়ার। অবশ্যই আমি একটু তানজিব স্যারের কাছে যাব, আপনার প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল বললেন, তামিম ইকবালের ক্যাপ্টেন্সিটা নিয়ে দেখুন, ফাহিম আশরাফ তিনিও কিন্তু চলে গিয়েছেন, ফাহিম আশরাফ থ্রু আউট দ্য টুর্নামেন্ট দারুণ পারফর্ম করেছেন, তার জায়গায় মোহাম্মদ আলী, যিনি কিনা আপনার পাকিস্তানের যে লাস্ট যে লিগটা ছিল সেটা টপ উইকেট টেকার ছিলেন, তাকে খেলিয়ে দিলেন।
মানে হুট করে একটা ক্রিকেটার তো রংপুর রাইডার্সও ট্রাই করলো 3 জন ক্রিকেটারকে নিয়ে, বাট সেটা ক্লিক করেনি, কিন্তু ফরচুন বরিশালের জন্য ক্লিক করেছে। তিনি 5 উইকেট নিয়েছেন মোহাম্মদ আলী, এবং হ্যাঁ দলের কোথায় কাকে কিভাবে ইউজ করতে হবে, ইভেন তাওহিদ হৃদয় তিনি কিন্তু তামিমকে প্রেস করেছেন এই ম্যাচে এত রান করার পরে। তামিম ইকবালের লিডারশিপ কোয়ালিটিটা আপনার কাছে এক্সেপশনাল মনে হয় কিনা এখন? হ্যাঁ, উনি অ্যাকচুয়ালি মানে কথা আমি ওনার খুব কম শুনছি, বাট ওনার যে ক্রিকেটের মধ্যে যে লিডারশিপটা আছে ওইটা আমার কাছে খুব ভালো লাগে। মানে সে ওইটা তার জন্য বেস্ট, মানে আমার কাছে বেস্ট আর কি, এই আর কি। কিন্তু সেই তামিম ইকবাল তো মানে তিনি হ্যাঁ বেটার পারফর্ম করছেন হয়তো বা ব্যাটে রিসেন্টলি করতে পারছেন না, বাট ওনার লিডারশিপ স্কিলটা এখনো আমরা কিন্তু মিস করি। ইভেন সাকিব আল হাসানের লিডারশিপ স্কিলটাও আমরা মিস করছি। এই ক্রিকেটাররা যে চলে যাচ্ছেন, বিশেষ করে তামিম ইকবাল, তিনিও যে আর ফিরছেন না, এখনো কি তাদের বিকল্প তৈরি হয়েছে কিনা? আপনি ওপেনিংয়ের কথাই বলেন আর লিডারশিপ স্কিলের কথাই বলেন। না, দে আর দ্য লিভিং লেজেন্ড আর কি। তাদের জায়গা তো আসলে নেক্সট জেনারেশন হয়তো বা বেস্ট আসতে পারে, বাট আমাদের চোখে মানে আমরা তো ছোটবেলা থেকে দেখছি আর কি, তো আমাদের চোখে মানে ওরকম লাগে নাই যে আসবে কেউ আসতেছে বা এরকম আর কি। এই উইল লস রেশিওতে যদি আমরা কম্পেয়ার করি between Sakib, Mushfiq, Mahmoud Riyad and Mashrafi. আমার মনে হয় উইল লসের দিক দিয়ে তামিম is probably the most successful captain for Bangladesh. হয়তো বা নাম্বার অফ ম্যাচেস মাশরাফি যে কটা ম্যাচ করেছে সে কটা ম্যাচ হয়তো বা তামিম করে নাই, কিন্তু নাম্বার অফ ম্যাচেস রেশিও ওয়াইজ আই থিঙ্ক তামিম ইজ প্রবলি লিডিং, এবং তার সবচেয়ে সাকসেসফুল ছিল আই থিঙ্ক কোয়ান্টিটি কোয়ালিটি। হ্যাঁ, অ্যান্ড আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট রিজাল্টস ফর বাংলাদেশ। এবার ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ভালো খেলেছে, ইয়েস। ইউ রিমেম্বার সাউথ আফ্রিকাতে একবার 2-1 তাদেরকে হারিয়েছিল, যেখানে সাউথ আফ্রিকা ফুল ফ্লেজেড সাইড খেলেছিল আইপিএলে যাওয়ার আগে তামিম ইকবালের নেতৃত্বে। I think that was the best Bangladesh performance ever, because away series এ গিয়ে a very very strong side কে আমরা কনভিনসিংলি, আমরা যে ম্যাচটা হেরেছিলাম সেই ম্যাচটাও কিন্তু জেতার ম্যাচ ছিল। তারপরেও আমার মনে হয় যে তার নিজস্ব ব্যাটিং, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, অ্যান্ড গুড লিডার ইন দ্য সেন্স যে সব প্লেয়ারদের থেকে আদায় করে নেওয়ার যে ব্যাপারটা, মানে সবার সাথে একটু আলোচনা করা আমরা সবসময় মাঠে দেখি। আমরা বরিশাল চিটাগং ম্যাচটার মধ্যে আবার ব্যাক করতে চাই। সেখানে ওই যে বলছিলাম যে ফাহিম আশরাফের অভাবটা যেটা ফরচুন বরিশাল বুঝতে দেয়নি, কিন্তু রংপুর কোনোভাবে এক্সপোজড হয়ে গিয়েছে খুশদিলকে ছাড়া। তবে ফাহিম আশরাফের বদলে যে মোহাম্মদ আলী এলেন, অনেকে বলছেন এটা কিন্তু তামিমের কল ছিল। ইভেন আমরা ফরচুন বরিশালকে সবসময় দেখেছি তারা পাকিস্তান থেকে কিংবা অন্য দেশের যে লিগগুলো আছে সেখান থেকে বেটার প্লেয়ার নিয়ে আসে। আমরা অন্য দলের যদি তুলনা করি, অ্যাডাম মিলনেকে খেলাবার কথা ছিল, হ্যাঁ অ্যাডাম মিলনে তিনি জয়েন করতে পারেননি ওই ম্যাচে, কিন্তু এই যে প্লেয়ার পিকিং, স্কাউটিং, এইগুলো কি বিপিএলের অন্য দলকে শিক্ষা দেয় কিনা ফরচুন বরিশাল? ওয়েল, আমার মনে হয় যে যেহেতু তামিম ইকবালের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলারও একটা ব্যাপার আছে, হি হ্যাজ প্লেড আগেনস্ট দিস, হয়তো মোহাম্মদের আগেনস্টে খেলে নেই, বাট নিশ্চয়ই ইনফরমেশন সে পেয়েছে, অ্যান্ড টিম স্ট্রেংথ অনুসারে, টিম রিকোয়ারমেন্ট অনুসারে কোন প্লেয়ারের ইউটিলিটি বেশি হবে, মেবি বিগ নেমস হলেই যে টিমের জন্য কার্যকরী হবে তা না। সো এই দিক দিয়ে তার সেই টেকনিক্যাল অ্যাসেসমেন্ট আমার মনে হয় শিওরলি বেটার দেন মোস্ট, এবং যেহেতু ওই মানের সে প্লেয়ার, সে যেটা বলবে আমার মনে হয় যে স্পন্সর্স উইল লিসেন টু হিম, অবশ্যই, ইউ নো। সো আই থিঙ্ক দিস ইজ ওয়্যার সেটা হচ্ছে, এবং এটার রেজাল্ট পাচ্ছেও, অ্যান্ড হি ইজ অলসো পারফর্মিং ওয়েল। I can sponsors will only listen to me. আমি যদি নিজে পারফর্ম করতে, সে যদি নিজে পারফর্ম না করতো হয়তো বা তার কথায় নাও দিত। আমরা কালকের ম্যাচটা নিয়ে একটু আলাপ করতে চাচ্ছিলাম। কালকে সেকেন্ড কোয়ালিফায়ার, এবং চিটাগং কিংস তারা ফরচুন বরিশালের কাছে ফার্স্ট কোয়ালিফায়ার হেরেছে, তারপরও তাদের কাছে আরেকটা সুযোগ রয়েছে। খুলনা টাইগার্সের এগেনস্টে চিটাগং কিংসের যে সম্ভাব্য একাদশটা আমরা দেখতে পাচ্ছি, পারভেজ এমন, খাজা নাফে যে ম্যাচটা খেলেছেন, প্রথম ম্যাচটা হাফ সেঞ্চুরি করেছেন, পরের দুইটা ম্যাচে ক্লিক করতে পারেননি। গ্রাহাম ক্লার্ক এখন পর্যন্ত চিটাগং কিংসের বেস্ট ফরেন রিক্রুট, মানে টুর্নামেন্ট ওয়াইজ। আর লোকালে তো শামীম হোসেন পাটোয়ারি দারুণ খেলছে। গ্রাহাম ক্লার্কের উপর অনেকটা নির্ভর করে কিনা সেকেন্ড কোয়ালিফায়ারটা খুলনা টাইগার্সের এগেনস্টে। ঠিক, আমরা যদি চিটাগং কিংসের সাইডটা দেখি, ইটস কাইন্ড অফ আ ব্যালেন্স সাইড। ইউ গট টু ভেরি ক্র্যাকিং ব্যাটসম্যান ইন পারভেজ ইমন অ্যান্ড শামীম হোসেন। হায়দার আলী কোনো অংশে কম না। হায়দার আলী যে ধরনের একটা প্রোফাইল ছিল এক সময়, হি ইজ নট লিভিং আপ টু হিজ। গ্রাহাম ক্লার্ক ফ্যান্টাস্টিক ফর্ম। এদিক দিয়ে আমরা যদি বোলিংটা আমরা যদি দেখি, আরাফাত সানি অ্যান্ড আল ইসলাম
আলিসাল ইসলাম, গুড স্পিন বোলার্স, মিস্ট্রি বোলার, অ্যান্ড দেন যদি আমরা ফাস্ট বোলারও দেখি গুড কোয়ালিটি সিমার। সুতরাং কোনোভাবে এই সাইডটাকে খাটো করে দেখার কোনো স্কোপ নাই। দে উইল পুশ খুলনা টাইগার্স। এটা কিন্তু একটা ফাটাফাটি খেলা হবে খুলনা টাইগার্স অ্যান্ড খুলনা টাইগার্স। আই এম শিওর উইল সি দ্য প্লেয়ার লিস্ট। বাট আমার মনে হয় যে চিরং টাইগার্সের গতকালকের খেলাটা আই থিঙ্ক ইট ওয়াজ আ লিটল টু ওয়ান সাইডেড। বাট কোনো এক সময় খারাপ অবস্থায় ছিল, 147ও যে গেছে, দ্যাট ওয়াজ অনলি বিকজ অফ শামীম হোসেন। দ্যাট মিনস দে হ্যাভ আ গুড টিম, যেটাকে আউটক্লাস হওয়ার মতো টিম না। বাট আমার মনে হয় গতকালকে ব্যাটিংটা ফরচুন বরিশাল ব্যাটেড এক্সট্রিমলি অবশ্যই দারুণ খেলেছে। শুধুমাত্র শামীম হোসেন পাটোয়ারি ছাড়া ওইভাবে কেউ করতে পারেনি খুলনা টাইগার্স। শিমরন হেটমেয়ার নিউ ইনক্লুশন, জেসন হোল্ডার নিউ ইনক্লুশন, কিন্তু এই দুজনকে পারফর্মই করতে হয় নাই রংপুরের এগেনস্টে ম্যাচে। ম্যাচটা মোটামুটি বের করে ফেলেছেন মোহাম্মদ নাইম শেখ। এরকম লোকাল ক্রিকেটার হলে মনে হয় আর কিছু লাগে না একটা টিমের, নাকি? হ্যাঁ, বাট রংপুর রাইডার্সে কিন্তু তাই ছিল। রংপুর রাইডার্সে দুই তিনজনকে এনেছে, কিন্তু ব্যালেন্সটা এখন এখানে সিমরন হেটমায়ার কার জায়গায় এসছে, জেসন হোল্ডার কার জায়গায় এসছে। খুলনা টাইগার্স কিন্তু এদের ছাড়াও কিন্তু খারাপ করছিল না কিন্তু। সো দিস ডাজ নট মিন বা ফরেন ইনক্লুশন হলে যে খুব বেশি একটা তফাৎ চেঞ্জ নিয়ে আসবে তা কিন্তু না। বিকজ ইউ উইল স্টিল হ্যাভ মেহেদী হাসান মিরাজ, সে কিন্তু হি ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। আই থিঙ্ক এই টুর্নামেন্টের হি উইল বি দ্য বেস্ট অলরাউন্ডার। আমার মনে হয় মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য সিরিজও হতে পারে। আর গতকালকে মানে নাসুম হোসেন অনেকদিন পরে কালকে উইকেট পেল, 3টা উইকেট, দেখে ভালো লাগলো। বিগ ম্যাচ প্লেয়ার। হাসান মাহমুদ নট ইন হিজ বেস্ট, বাট তারপরে হিজ বোলিং। মুশফিকরাম হাসান ইজ এ গুড ফাস্ট বোলার, আমার মনে হয় আপকামিং ফাস্ট বোলার। এর মধ্যে সে হিজ আ পেসি বোলার। আর এদিক দিয়ে হচ্ছে মাহিদুল ইসলাম, অঙ্কন, আফিফ হোসেন। আমার মনে হয় যে এই দলটাও চ্যাম্পিয়ন হওয়ার মতো দল। অবশ্যই মানে একেবারে আন্ডাররেটেড একটা দল, কিন্তু এখন পর্যন্ত সেই রকম অ্যাটিটিউড রাখে। আমরা আরো কথা বলবো বিপিএল নিয়ে, তবে একটা বিরতি নিতে হচ্ছে। আর বিরতির আগে অবশ্যই তানজিব স্যারের কাছে আরেকটা গান শুনবো আমরা, তারপর বিরতিতে যাব। ওকে, দিল আমার গানটা গাই প্লিজ। দিল আমার কিছু বোঝে না, দিল আমার কিছু বোঝে না, দিলি ডাকিয়া কয় মোরে, এক নজর তোরে দেখি বসিয়া, দিল আমার কিছু বোঝে না, দিল আমার কিছু বোঝে না, দিল আমার কিছু বোঝে না, দিল আমার কিছু বোঝে না। দারুণ দিল আমার কিছু বোঝে না। রংপুর রাইডার্সের সমর্থকরা গতকালকে ঠিক এভাবে বলছিল যে দিলকে কিভাবে বুঝাই, একটা দল এইভাবে কিভাবে হারে, টানা 5 ম্যাচ হার। যাই হোক, আমরা এগুলো নিয়ে আলোচনা করতে হবে বিপিএল এর, আমাদের সাথে থাকতে হবে। আরেকটা বিরতি নিচ্ছি। বেলম ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও ফিরে এলাম বেলম ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আমাদের সাথে আছেন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ, এবং একই সাথে আছেন সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তানজিব সারোয়ার, যার কণ্ঠে আমরা দারুণ দুটো গান শুনেছি, গান আরও শুনবো। তবে একই সাথে বিপিএল আলোচনাটাও চালিয়ে যেতে হবে। আমরা কথা বলছি কালকের সেকেন্ড কোয়ালিফায়ারটা নিয়ে, সেখানে চিটাগং কিংস এবং খুলনা টাইগার্স মুখোমুখি হতে যাচ্ছে। আমরা একটু কথা বলবো এই দুটো দল এর আগে যে দুটো ম্যাচে মুখোমুখি হয়েছে তাদের ফলটা কী ছিল। প্রথমে খুলনা টাইগার্সের সাথে চিটাগং কিংসের যে ম্যাচটা হয়েছিল, সেখানে খুলনা টাইগার্স জয় পেয়েছিল 37 রানে। আর এর পরের ম্যাচটা চিটাগংস প্রতিশোধ তুলেছে। চিটাগং কিংস 200 করেছিল, খুলনা টাইগার্স 155 9 উইকেটে সেখানেই থেমেছিল। এবং দুইটা ম্যাচেই কিন্তু আগে যারা ব্যাট করেছে তারাই কিন্তু জয়টা পেয়েছে। এই ম্যাচেও কি তেমনটা কোনো কিছু, যদিও বা সন্ধ্যের দিকে খেলা, তেমন কোনো কিছু হবে কিনা ইশতিয়াক ভাই? আইডেন্টিক্যাল কিন্তু রেজাল্টস। হ্যাঁ, খুলনা টাইগার যেটাতে জিতলো সেটাতে 200 রান করলো। আর চিরং কিংস যেটাতে জিতলো সেটা তারা 200 রান করলো। 166 করলো চিরং কিংস যেটাতে ফার্স্টে হারলো, আর এখানে খুলনা টাইগার্স করলো 155। সো সিমিলার স্কোর। একটা টিম জিতলো 45 রানস, একটা জিতলো। সো দে আর ইকুয়ালি স্ট্রং সাইড, ইকুয়ালি ব্যালেন্স সাইড, স্ট্রেংথ ওয়াইজ ও সেম। সেই জন্য আমি কথাটা বলি যে ফাটাফাটি খেলা হবে। আই থিঙ্ক এবং আগে ব্যাট করাটাকে কোনো ফ্যাক্টর হবে কিনা? ইয়েস,
বিকজ দ্য ডিউ ফ্যাক্টর। এবং এখানে খুলনা টাইগার্সের স্পিনার কার আছে? মেহেদী হাসান মিরাজ আছে, নাসুম আছে। সো দে আর both amongst the wickets, Nasim Ahmed particularly, আর ওইদিকে আলিসাল ইসলাম অ্যান্ড হচ্ছে গিয়ে আরাফাত সানি। স্পিনিং সাইড ইজ আমি মনে করি ইয়েটা বেটার। খুলনা টাইগার্স মোর এক্সপিরিয়েন্স অ্যান্ড বোথ আর ন্যাশনাল টিম প্লেয়ার্স। সো সেদিক দিয়ে আমার মনে হয় দে উইল অপ টু বোল ফার্স্ট, বাট আমার মনে হয় যে যদি পরের দিকে বোলিং করতে হয় ওদেরকে, খুলনা টাইগার্স আই থিঙ্ক অন পেপার অ্যান্ড অন প্রেজেন্ট তুলনামূলকভাবে আমি মনে করি ওদেরকে আমি একটু এগিয়ে রাখতে চাইবো, বাট ইউ নেভার নো, রেজাল্ট তো বলে যে দে আর বোথ ইকুয়ালি স্ট্রং সাইডস। যদিও বা তানজিব এখানে ফরচুন বরিশাল নেই, এই ম্যাচটা হচ্ছে ফরচুন বরিশালের ফাইনালের প্রতিপক্ষ বেছে নেওয়ার ম্যাচ, তারপরে এই দুটো দলের মধ্যে কাকে বেশি এগিয়ে রাখবেন, চিটাগং কিংস নাকি খুলনা টাইগার? চিটাগং কিংস তো লাস্ট ম্যাচেই ফরচুন বরিশালের কাছে হেরেছে, সো তারপরেও মানে কাকে বেশি এগিয়ে রাখবেন? চিটাগং কিংস। চিটাগং কিংস মানে চিটাগং কিংসের কি এইটা কি আপনি ব্যাটিংয়ের কারণে বলছেন? ব্যাটিংয়ের কারণে আমাকে সবাই ভাবতো আমি চিটাগাংয়ের ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার গান প্রথম হিট হয় চিটাগাংয়ে, তো ওই সফট কর্নার থেকে আমি চিটাগাংয়ের কথা বলছি আর কি। আচ্ছা মানে আচ্ছা যার যার একটা আলাদা রিজন থাকে। আমার মনে হয় যে যদি দ্য কোয়েশ্চেন ইউ আস্ক যে ইসের জন্য ডিউ ফ্যাক্টরের জন্য সাইড বোলিং সেকেন্ড কোনো অসুবিধা হবে কিনা, আলিসাল ইসলাম ইজ আ মিস্ট্রি বোলার। আলিসাল ইসলাম আমার মনে হয় যেভাবে বলটাকে ধরে, হি উইল ওয়ান্ট আ গুড গ্রিপ ইন দ্য বল। সে দুই সাইডই করাতে পারে, ক্যারাম বল ডেলিভারি দিতে পারে, ডিসিভ করতে পারে বাই হিজ ভেরিয়েশনস। তো এরকম সাকসেসফুলি ভেরিয়েশনটাকে এক্সিকিউট করতে গেলে ইউ নিড টু হ্যাভ আ গুড গ্রিপ ইন দ্য বল, যেটা ডিউর সময় করতে গেলে কতখানি সে এফেক্টিভ হবে, বিকজ হি উইল বি দেয়ার মেইন স্পিন বোলার। আমরা যদি স্পটলাইটের কথা বলি, স্পটলাইটটা কিন্তু দুই দলের ব্যাটারদেরকেই বেসিক্যালি দিতে হবে। ইফ উই টক অ্যাবাউট খুলনা টাইগার্স, সেখানে নাইম শেখ, মানে নো ডাউট নাইম শেখ, তিনি তার যদি লাস্ট আমি 6টা ম্যাচের স্কোর দেখি, লাস্ট 6টা ম্যাচের স্কোরে আপনার একটা সেঞ্চুরি আছে, দুটো হাফ সেঞ্চুরি আছে, পুরো টুর্নামেন্টে তার 3টে হাফ সেঞ্চুরি আছে। আর রংপুর রাইডার্সের ম্যাচটায় যদি রংপুরের টার্গেটটা একটু বড় হতো তাহলে হয়তো বা হাফ সেঞ্চুরিটা তুলে নিতে পারতেন। নাইম শেখের মতো একজন লোকাল স্কোরার থাকা খুলনার জন্য কত বড় ব্লেসিং? ওয়েল, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড প্রথমত এটা, নাইম শেখ সবসময় কিন্তু T20 প্লেয়ার হিসাবেই ধরা হতো, মধ্যেখানে হি ওয়াজ আউট অফ দ্য সিন। নাও উইথ দিস পারফরমেন্স হয়তো বা আবার ন্যাশনাল টিমে ডাক পাওয়ার মতো, এবং আবারও যদি ন্যাশনাল টিমে আসে দেখা যায় যে তখন আবার খুঁজে পাওয়া যায়। ফ্যান্টাস্টিক স্ট্রোক প্লেয়ার, তার হচ্ছে গিয়ে সে ইজ এ গুড হুক পুলার, জি, ফাস্ট বোলিংও সে নেগোশিয়েট করতে পারে ভালো, স্পিনও ভালো খেলছে। সো আমি এখন যাই করছে সেটাই টার্নিং ইনটু গোল। সো এই উইথ দিস ফর্ম অ্যান্ড উইথ মেহেদী হাসান মিরাজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, ক্যাপ্টেন ইচ্ছা মতো সে যখন খুশি তখন ব্যাটিং নামে, যখন খুশি তখন বোলিং আসে। সুতরাং আমার মনে হয় মেহেদী হাসান মিরাজ উইল অলসো ওয়ান্ট হিম টু। অবশ্যই, মানে আর হচ্ছে যে আমরা চিটাগং কিংসে উই কুড হ্যাভ টক অ্যাবাউট গ্রাহাম ক্লার্ক, কিন্তু শামীম হোসেন পাটোয়ারি লাস্ট ম্যাচটা যেটা খেললেন দারুণ ম্যাচ। এবং এই ম্যাচে কি মানে আমি গ্রাহাম ক্লার্কের কথাও যদি বলি তাহলে সেক্ষেত্রে শামীম হোসেন পাটোয়ারি যদি না জ্বলে ওঠেন, গ্রাহাম ক্লার্ক সামহাও ফেল করলে তখন মনে হয় তার উপরে সবচেয়ে বড় দায়িত্বটা এসে পড়বে নাকি? ওয়েল, দায়িত্ব সে যে অর্ডারে গিয়ে খেলে সেখানে এইরকম এক্সপ্লোসিভ ব্যাটিং, এই স্ট্রাইক রেটে ব্যাটিং একমাত্র ওই করতে পারে, এবং T20-তে কিন্তু ওর মতো ব্যাটিংই প্রয়োজন। যে তাদেরকে লুক এট ইয়েস্টারডেজ ম্যাচ, আউট অফ নোওয়্যার 145-এ নিয়ে গেছে অনলি বিকজ অফ হিম। সে আরও 2টা ওভার যদি থাকতো আমার মতো শেষের দিকে আউট হয়েছে, হয়তো বা 160 হতো, নট দ্যাট যে 160 হলে যে ফরচুন বরিশালের জন্য খুব একটা ম্যাটার করতো তা না। বাট আমার মনে হয় যে শামীম হোসেন পাটোয়ারি, উই আর হ্যাপি, উই শুড বি গ্রেটফুল দ্যাট সময় মতো সে এই আই হোপ এই ধারাবাহিকতাটা সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে দেখাতে পারে। সুতরাং ওর কাছ থেকে আমরা আশা করতে পারি ও যে ধরনের ব্যাটিং করছে। জি, আমাদের মানে আমরা বিপিএল নিয়ে কথা বলছি, কিন্তু হ্যাঁ আর কদিন পরে চ্যাম্পিয়ন্স ট্রফি, আমাদের সবার হিসাব নিকাশ কিন্তু যে ঠেকবে ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তানজিব সরওয়ার, মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারা আছেন, যেমন নাইম শেখ নেই,
তবে আছেন শামীম হোসেন পাটোয়ারি আছেন আমাদের বাংলাদেশি ক্রিকেটার, হ্যাঁ ভালো বিদেশি ক্রিকেটার আসেনি আমাদের বিপিএলে, বাংলাদেশি ক্রিকেটাররা কিন্তু নিজেদের স্কিলসটা প্রদর্শন করার সুযোগ পাচ্ছেন। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, আপনি কি আশা করেন যে এই বিপিএলটা অ্যাটলিস্ট T20-তে আমাদেরকে আরেকটু অভ্যস্ত করবে, আমাদের ক্রিকেটারদের আরেকটু বেটার পারফরমেন্স বের করে নিয়ে আসবে? হ্যাঁ অবশ্যই, কারণ হচ্ছে গিয়ে যারা এই স্যার বললো যে আপকামিং যারা আসতেছে বা করতেছে এরা ইন্সপায়ার হবে অবশ্যই, এই বিপিএল থেকে অবশ্যই ইন্সপায়ার হবে যে সামনে ভালো খেলতে হবে বা মানে এইটাই আর কি। অবশ্যই আমরাও তাই আশা করি যে বিপিএল থেকে আমাদের ক্রিকেটাররা অভ্যস্ত হয়ে উঠবে। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি, যদি কিছু বলতে চান। হ্যাঁ না, আমি বলতে চাচ্ছিলাম যে 3-4টা প্লেয়ার আছে যে বেসিক্যালি T20 টাইপ খেলে, তানজিদ তামিম, পারভেজ হোসেন, তহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, আই হোপ, এবং এরা কিন্তু এক টিমেরই প্লেয়ার ওয়ার্ল্ড কাপের। লেটস হোপ দ্যাট দে কন্টিনিউ। অবশ্যই আমরাও তাই আশা করি। ধন্যবাদ ইশতিয়াক ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, একই সাথে তানজিব সারওয়ার আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকে এই ছিল আয়োজন, কালকে সেকেন্ড কোয়ালিফায়ার আছে, আশা করি আপনারা উপভোগ করবেন। দেখা যাক কে হয় ফরচুন বরিশালের প্রতিপক্ষ। আমরা বিদায় দিব তানজিব সারওয়ারের শেষ আরেকটা গান দিয়ে, আর এর সাথেই আমরা আস্তে আস্তে বিদায় দিব। তানজিব সারওয়ার প্লিজ। ঠিক আছে, তো আমার 2000 সালে হচ্ছে গিয়ে ডুবে ডুবে গানটা রিলিজ হয়, এটা মানুষ অনেক পছন্দ করে। আমার যেগুলো সিগনেচার 6 বলি, আমার 6টা গান মানুষ খুব পছন্দ করছে, তার মধ্যে ডুবে ডুবে একটা বানাবো, কিন্তু আমি কিন্তু 60+ গান করছি, তো এই গানটা গাচ্ছি আর কি। আই হোপ স্যার পছন্দ করবে। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। এটা কি ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে,